পৃথিবী রয়েছে ব্যস্ত, কোনখানে সফলতা শক্তির ভিতর, কোনখানে আকাশের গায়ে রূঢ় মনুমেন্ট উঠিতেছে জেগে, কোথায় মাস্তুল তুলে জাহাজের ভিড় সব লেগে আছে মেঘে। জানি না কো, আমি এই বাংলার পাড়া গায়ে বাঁধিয়াছি ঘর। জানি না কো, সন্ধ্যায় যে দাঁড় কাক উড়ে যায় তালবনে, মুখে দুটো খড় নিয়ে যায়। সকালে যে নিম পাখি উড়ে আসে কাতর আবেগে নীল তেঁতুলের বনে, তেমনি করুণা এক বুকে আছে লেগে। বইচির মনে আমি জোনাকির রূপ দেখে হয়েছি কাতর। কদমের ডালে আমি শুনেছি যে লক্ষ্মী পেঁচা গেয়ে গেছে গান নিশুতি জ্যোৎস্না রাতে। টুপ 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 সারা রাত ঝরে, শুনেছি শিশিরগুলো। ম্লান মুখে গড় এসেছে, করেছে আহ্বান ভাঙা সোঁদা ইটগুলো। তারই বুকে নদী এসে কি কথা মর্মরে। কেউ নাই কোনো দিকে, তবু যদি জ্যোৎস্নায় পেতে থাকো কান, শুনিবে বাতাসের শব্দ। ঘোড়া চড়ে কই যাও হে রায় রায়ন। পৃথিবী রয়েছে ব্যস্ত, জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ বরাবরই উপমার কবি। জীবনানন্দ দাশ বরাবরই সমসাময়িক সময়ের কবি। আজ থেকে কত যুগ আগে লেখা কবিতা, তবু যেন মনে হয় এই উপমাগুলো এখনও আমাদের চারপাশে কতখানি জীবন্ত। আমন্ত্রণ সকলকে কেওয়াই স্টিল সকাল 24 আজকের সকালে। আজ সোমবার 17 আষাঢ় 1431 বঙ্গাব্দ, 1 জুলাই 2024 খ্রিস্টাব্দ। সাথে আছি আমি তাসনুফা মোহনা সঞ্চালনায়। শুরু হয়ে গেল আরও একটি নতুন মাস, আর এই নতুন মাস জুড়ে কিন্তু বৃষ্টির অবগাহন আহ্বান। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। এতে তীব্র গরম থেকে মুক্তি মিললেও বেড়েছে দুর্ভোগ। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে সপ্তাহ জুড়েই নাকি থাকবে এমন বর্ষণ। বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফের বাড়ছে সুনামগঞ্জের নদ নদীর পানি, যা আরও কয়েকদিন বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তবে নতুন করে প্লাবিত হয়নি কোনো এলাকা। উত্তরাঞ্চলে নদীর পানি না বাড়লেও দেখা দিয়েছে ভাঙন। এছাড়া লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ভূমিধসের শঙ্কা আছে পার্বত্য এলাকায়। নদ নদীর পানি বৃদ্ধির খবর জানাতে সুনামগঞ্জ থেকে যোগ করে নিচ্ছি আমাদের সহকর্মী AR জুয়েলকে। জুয়েল, শুভ সকাল জানাই। ঢাকাতেও প্রচণ্ড বৃষ্টি গতকাল থেকে, এবং সেটি এখনো অব্যাহত রয়েছে। দেখতে পাচ্ছি যে সুনামগঞ্জেও প্রচণ্ড বৃষ্টি। সেখানে নদ নদীর পানি বৃদ্ধির খবর আজ প্রায় বেশ কয়েক সপ্তাহ ধরেই শুনছি। সেটা কখনো কমছে, ক্রমান্বয়ে কখনো বাড়ছে। এখন কি অবস্থা এবং আরও কি বৃদ্ধির শঙ্কা আছে কি না, বা নদী পাড়াপাড়ে আশেপাশের যে মানুষ বা যারা বসবাসকারী রয়েছেন তারা কতখানি ক্ষতিগ্রস্ত হতে পারে এই নদীর পানি বৃদ্ধি হলে? তাসনুবা, আপনাকে যদি বলি, সুনামগঞ্জে কিন্তু গেল সপ্তাহেই কিন্তু ভয়াবহ একটা বন্যার কবলে ছিল সুনামগঞ্জবাসী। সেই রেশ না কাটতেই কিন্তু আবারও যে বৃষ্টির যে পূর্বাভাস, এবং গতকালকে থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। আজকেও কিন্তু প্রচুর বৃষ্টি, রাতভরও বৃষ্টি ছিল, এমন বৃষ্টিপাত কিন্তু অব্যাহত আছে। এবং সাথে কিন্তু পাহাড়ি ঢলও আছে। চেরাপুঞ্জিতে কিন্তু গতকালও বৃষ্টি হয়েছিল 187 মিলিমিটার, এবং সেই বৃষ্টি কিন্তু পাহাড়ি ঢলের একটা বন্যার সংখ্যার কারণ। আমাদের সুনামগঞ্জ অঞ্চলে নদীর পানি বেড়েই চলছে। গেল 24 ঘন্টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি কিন্তু অনেকটাই বেড়ে বিপদসীমার 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যেই বৃষ্টিপাত হচ্ছে সেটি হলে কিন্তু নদীর পানি বিপদসীমা যে কোনো সময় ছাড়াতে পারে। আর রাস্তাঘাট যদি আপনাকে বলি, সুনামগঞ্জের পাহাড়ি ডলে কিন্তু সুনামগঞ্জ তাহিরপুরের যে একমাত্র যে মূল সড়কটি, যেটি আসলে পর্যটকদের জন্য অন্যতম সড়ক যোগাযোগ ব্যবস্থা, সেটি কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পানিতে তলিয়ে যাওয়া কিন্তু বন্ধ রয়েছে সুনামগঞ্জ তাহিরপুরের যে সড়কটি, যার ফলে কিন্তু নদীর পানি কিন্তু এখনও বৃদ্ধি অব্যাহত আছে এবং বৃষ্টিপাতও আছে। আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুরমা নদী। সুরমা নদীর পানি কিন্তু একদম কানায় কানায় ভরে উঠেছে। সেই পানি আসলে যে কোনো সময় বিপদসীমা ছাড়াতে পারে, যার ফলে কিন্তু মানুষের ভোগান্তি তো আছেই বটে। কারণ গেল বন্যায় মানুষের বাড়িঘরে কিন্তু মাত্র অনেকেরই পানি নামতে শুরু করেছিল, অনেকের কিন্তু পানি নেমে যায়নি।
যার ফলে আবারও এই বৃষ্টি অনেকটা শঙ্কার কারণ এবং মানুষের অনেকটা উৎকণ্ঠার কারণ। কারণ আবহাওয়ার পূর্বাভাস বলেছে আগামী 6 জুলাই পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে কিন্তু এই বৃষ্টিতে নদীর পানি আবারও বাড়বে এবং তারা একটি স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা জানিয়েছেন। নিম্নাঞ্চলে যেসব এলাকা আছে আমরা দেখেছি তাহিরপুর এবং দোয়ারাবাজার, ছাতক, এর আগেও কিন্তু বেশ কিছু এলাকা পানিবন্দী ছিল, প্রায় কয়েক লক্ষাধিক মানুষ। সেই রেশ না কাটতে আবারও বৃষ্টি অনেকটা কষ্ট বাড়িয়ে দিয়েছে হাওরের মানুষ, জনপদের যারা আছেন তারা বলছেন যে আসলে আবারও এই বৃষ্টি সেই বন্যার আসলে চোখ রাঙানি মানুষকে অনেকটা কষ্ট দিবে। তবে এখন পর্যন্ত আসলে যেহেতু কোনো এলাকা প্লাবিত হয়নি, তারপরও এই বৃষ্টিপাত অনেকটা ভয়ের কারণ। যেহেতু পানি উন্নয়ন কর্মকর্তা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 6 জুলাই পর্যন্ত বৃষ্টি আছে এবং মেঘালয়ে বৃষ্টিপাত আছে, সেটির ফলে কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার একটা শঙ্কা আছে এবং নদ নদীর পানিও কিন্তু ইতিমধ্যেই অনেকটাই বেড়ে চলেছে এবং সুনামগঞ্জ সহ সারা দেশে যেভাবে বৃষ্টি হচ্ছে, মেঘালয়ে কিন্তু বৃষ্টি আছে। সেই বৃষ্টির পানিটা আসলে পাহাড়ি ঢল হয়ে নেমে সুনামগঞ্জের নিম্নাঞ্চলের যে সড়কগুলো আছে সেই সড়কগুলো কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়ে মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু এখন প্রকট আকার ধারণ করেছে এবং এই বৃষ্টিপাত অব্যাহত থাকলে সুনামগঞ্জে আর আবারও স্বল্প মেয়াদী একটা বন্যার শঙ্কা রয়েছে। সেই শঙ্কাতেই আসলে ভুগছেন হাওরের জনপদ যারা আছেন। তাসনুবা। ধন্যবাদ আপনাকে। আমরা সুনামগঞ্জের খবরাখবর শুনছিলাম। সুরমা নদীর পানি যদি আরও বৃদ্ধি পায় তাহলে বন্যা হবার শঙ্কা রয়েছে এবং সেই সঙ্গে আশেপাশে যারা বসবাস করে রয়েছেন তাদের আরও বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছুক্ষণ আগে বলছিলাম যে পার্বত্য এলাকায় পাহাড় ধসের শঙ্কাও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভারী বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কায় বান্দরবানে প্রশাসন থেকে নিয়মিত নির্দেশনা দিয়ে মাইকিং করা হচ্ছে। বান্দরবানের আরও খবরাখবর জানাতে সরাসরি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ইয়াসিনুল হাকিম। শুভ সকাল ইয়াসিন, আপনাকে। বান্দরবানে পাহাড় ধসের খবরাখবর সম্পর্কে মাইকিং করা হচ্ছে শুনলাম, সেই সম্পর্কে যদি আমাদেরকে আরেকটু আপডেট জানান। তাসনবা, আসলে গত কয়েকদিন ধরে কিন্তু থেমে থেমে বৃষ্টি হলো, কিন্তু গতকালকে থেকে বলতে গেলে কিছুক্ষণ থেমে কিছুক্ষণ ভারী বর্ষণ, এটির কারণে কিন্তু পাহাড়ের যেহেতু পার্বত্য এই জনপদ, পাহাড় গিরির জন্য নদী বেষ্টিত, সেক্ষেত্রে কিন্তু পাহাড়ের দশটা এবং বন্যার কারণটা প্রায় সময় হয়ে দাঁড়ায় ভারী বর্ষণের কারণে। তবে এইবারে আবহাওয়া অফিসের যে তথ্য আমরা পেয়েছি বা মাটি গবেষণা ইনস্টিটিউট মৃত্তিকা থেকে আমরা যে তথ্যটি পেয়েছি, সেটা হচ্ছে এইরকম থেমে থেমে বৃষ্টির কারণে কিন্তু পাহাড়ের যে দশটি সেটি কিন্তু অনেক অংশে বেড়ে যায়। কারণ হচ্ছে পাহাড়ে এই বছর চলিত বছরে যে গরমের তীব্রতা ছিল, এই গরমের তীব্রতার কারণে পাহাড়ের মাটিগুলো বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। সেখানে কিন্তু এই বৃষ্টির পানি ঢুকে যাওয়ার কারণে কিন্তু অনেক জায়গায় ল্যান্ডস্লাইডিং হওয়ার ঘটনাও ঘটতে পারে বলে তারা আমাকে জানিয়েছে। সেজন্য মানুষকে সচেতন থাকার পরামর্শ কিন্তু আসলে মৃত্তিকা থেকে দেওয়া হচ্ছে, আবহাওয়া অফিস থেকে দেওয়া হচ্ছে। এরপরেও কিন্তু আসলে যে বিষয়টি বলতে হয়, পাহাড়ি এই অঞ্চলে বিভিন্ন জায়গাগুলোতে আসলে ঝুঁকিপূর্ণভাবে মানুষ অনেক পাহাড়ের ঢালুতে নির্মাণের মানুষগুলো বসবাস করছে, তাদেরকে কিন্তু নিরাপদে সরিয়ে আনার জন্য বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে, উপজেলা প্রশাসন, পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন জায়গাগুলোতে মাইকিং করা হয়েছে, বিভিন্ন জায়গায় সচেতনতা বাড়ানো হয়েছে। তবে আমাদেরকে ফায়ার সার্ভিস যে বিষয়টি জানিয়েছে, সেক্ষেত্রে মানুষকে নিরাপদে আনার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হলো, কিন্তু মানুষ কোনোভাবে আসলে তাদের সেই শেষ আশ্রয়স্থল ছেড়ে, বাড়ি ছেড়ে কিন্তু কোনোভাবে নিরাপদে সরে আসতে চাচ্ছে না। সেটি নিয়ে তারা অনেকটা বিপাকে পড়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং জনপ্রতিনিধিরা কিন্তু বিভিন্ন জায়গাগুলোতে মানুষকে অ্যাওয়ারনেস বিল্ডারদের কাজ করছে। পাশাপাশি বলতে গেলে এই থেমে থেমে বৃষ্টির কারণে কিন্তু পাহাড় ধসের আশঙ্কা যেমন থাকে, পাশাপাশি ভারী বর্ষণের কারণে কিন্তু বান্দরবানের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ার একটা আশঙ্কা থাকে। আমরা যদি গত বছরের রেশিওটা বলতে, গত বছর কিন্তু এই সময়টাতে বন্যায় প্লাবিত ছিল বান্দরবান ৭ উপজেলায়, কিন্তু বিভিন্ন এলাকাগুলো নিম্নাঞ্চল শহর উচ্চাঞ্চল অনেকগুলো জায়গায় কিন্তু আসলে প্লাবিত হয়ে মানুষ কিন্তু পানিবন্দী হয়ে রয়েছিল, চরম দুর্ভোগে পড়েছিল। সেই কারণেও কিন্তু আসলে এই বন্যা এবং পাহাড় ধসে সবগুলো নিয়ে কিন্তু মানুষের একটা দুর্ভোগের শেষ নাই বললেই চলা যায়। তবে এই সামনের যে বর্ষার মৌসুম আছে, এখন বলতে গেলে বান্দরবানের যে সাঙ্গু নদী রয়েছে সেটিরও কিন্তু পানির তীব্রতা বাড়ছে। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছে, বান্দরবানের গত ২৪ ঘন্টায় ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে। বৃষ্টিপাত আরো অব্যাহত থাকবে এবং এই সময়টাতে মানুষকে ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে সরে যাওয়ার জন্য তারা বিভিন্নভাবে সচেতনতা বাড়াচ্ছে। আমরা জেলা প্রশাসক শাহ মুজাহিদুদ্দিনের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে বলছে বান্দরবানের ৭ উপজেলায় ৩৪ ইউনিয়ন ২ পৌরসভার মধ্যে মানুষের সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন সময় মাইকিং করা হচ্ছে। জনপ্রতিনিধিদেরকে নেতৃত্ব দিয়ে কিন্তু মানুষকে পাহাড়ের ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে নিরাপদ স্থানে সরিয়ে আসার কথা বলছে। তবে পাহাড় ধস প্রতিরোধের জন্য বান্দরবানের ফায়ার সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন বিভিন্ন জায়গায় মানুষকে নিরাপদে রাখার জন্য কাজ করছে। তাসনবা। জি ইয়াসিন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বর্ষা একদিকে যেমন আনন্দমুখর, ঠিক অন্যদিকে ভারী বর্ষণ কিন্তু জীবন বিধ্বংসীও। তাই দেশের যে যেখান থেকে বসে আজকে সকাল 24 দেখছেন, সকলের
সুস্থতা কামনা করছি এবং একই সঙ্গে প্রত্যেকে বলবো যে প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে সচেতন থাকবেন এবং সাবধান থাকবেন। চলুন এবারে আবহাওয়া বার্তা নিয়ে আমরা কথা বলি। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গত 24 ঘন্টার আবহাওয়ার তথ্য এবং সেই সঙ্গে জানিয়ে দিচ্ছি আজ সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 32.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 33.5, সর্বনিম্ন 27.7, রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা 30.7, সর্বনিম্ন 27.7, ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা 30.1, সর্বনিম্ন 26.7, খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা 30.4, সর্বনিম্ন 26.5, বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 32.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27.2 ডিগ্রি সেলসিয়াস। গেল 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা শনাক্ত হয়েছে বান্দরবানে 23.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 33.8 ডিগ্রি সেলসিয়াস। আজ সকল বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি, ভারী কিংবা অতি ভারী বর্ষণ হতে পারে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এবার একটি অন্যরকম খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স এখন 104। সময়ের কলেবর বাড়লেও নতুন জ্ঞান সৃষ্টিতে কতটাই গেছে। প্রবীণ শিক্ষাবিদ ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় সমাজের বাইরে নয়, ঘুণ ধরলে সব অঙ্গেই তা ছড়িয়ে পড়ে। মৌলিক গবেষণা বা প্রকাশনায় আগ্রহের ঘাটতির জন্যও সমাজের টাকার কাছে জ্ঞানের কদর কমাকে দায়ী করছেন তিনি। শামিমা সুলতানের রিপোর্ট। ইতিহাসের গৌরব আর প্রাচ্যের অক্সফোর্ডের তকমা নিয়ে 1 শতাব্দীর বেশি পার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই দীর্ঘ সময়ে সম্প্রসারিত হয়েছে ক্যাম্পাসের পরিসর, উঠেছে নয়া দালান, খুলেছে নতুন বিভাগ, বেড়েছে শিক্ষক শিক্ষার্থীর সংখ্যাও। কিন্তু বিশ্ববিদ্যালয়ের মূল যে কাজ, অর্থাৎ নতুন জ্ঞানের সৃষ্টি, সেখানে কতটা অবদান রাখলো? একটা প্রতিষ্ঠান যেটা একটা মানে এই সমাজেরই অংশ, কাজেই শিক্ষক বলি, ছাত্র বলি বা যা কর্তারা বলি, প্রশাসনিক কর্তা বলি, তারা এই সমাজেরই অংশ। কাজেই যে সমাজের অবস্থা থেকে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থাকে আলাদা করা যাচ্ছে না। মানে এটা যে বিশ্ববিদ্যালয় যে একটা মানে পথ দেখাবে, সেই পথ দেখানোর জায়গাটা নেই। সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক অনুশীলনের চর্চা কেন্দ্র ডাকসুর দ্বার কার্যত রুদ্ধ। আজকের ছাত্র, ভবিষ্যতের শিক্ষকদের বিকাশের এই বাধাকে দূর করার তাগিদ এই প্রাজ্ঞ শিক্ষকের। গত 3 যুগ ধরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নেই, তো কাজেই ওইটার জন্য যে নেতৃত্ব তৈরি, সেইটাও বিঘ্নিত হচ্ছে। আবার যে সাংস্কৃতিক যে মান, সংস্কৃতি চর্চার যে মান, সেটাও উন্নত হচ্ছে না। এইটা হচ্ছে অসুবিধা। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, মৌলিক গবেষণা কিংবা প্রকাশনা থেকে দিন দিন দূরে সরে যাবার দায় শুধু ছাত্র শিক্ষক বা কম বরাদ্দেরই না, এটা সমাজেরও। এখন সমাজে কর্তৃত্ব চলছে টাকার, এবং জ্ঞানের দামটা কমে গেছে। টাকার দাম যত বেড়েছে, জ্ঞানের দাম তত কমেছে। ফলে ওই জ্ঞান চর্চাটা সমাজেও মূল্যায়িত হয় না, এবং তার প্রতিফলন আমরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেখছি। কাজেই এটা আমি বলতে পারবো না যে মান বাড়ছে কি কমছে। আমার মনে হয় যে আছে, গবেষণা যে নেই তা না, ব্যক্তিগতভাবে গবেষণা মানুষ অনেকে করছেন, কিন্তু প্রকাশনা অতটা হচ্ছে না আগের মতো। এইটা আমি বলি। 72 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত থাকা এই প্রবীণ অধ্যাপক মনে করেন, জীবনে অর্থের দরকার থাকলেও জ্ঞানের প্রয়োজন তার চেয়ে ঢের বেশি। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।
প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় তার 103তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং 104তম জন্মদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়কে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কেওয়াই স্টিল সকাল 24, সাথে আছি তাসনুফা মোহনা। সময় হলো বিজ্ঞাপন বিরতির, ফিরছে এক্ষুনি। আমন্ত্রণ আরও একবার, দেখছেন কেওয়াই স্টিল সকাল 24, সাথে আছে আমি তাসনুফা মোহনা। সমকালে সংবাদ শিরোনাম পড়ছিলাম, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। বলা হচ্ছে, আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সর্বজনীন পেনশন প্রত্যয় চালু আজ। সরকারি প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি, ক্লাস পরীক্ষা না নেওয়ার ঘোষণা, বন্ধ থাকবে অফিস, সেমিনার, গবেষণাগার এবং সিদ্ধান্ত বাস্তবায়নে অটল সরকার। কিছুক্ষণ আগে আমরা একটা প্রতিবেদন দেখছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেখানে যেহেতু সেগুলো সরকারিভাবে সবথেকে উচ্চ বিদ্যাপীঠ, ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক যারাই আছেন, প্রত্যেকের জায়গা থেকে আমরা আশা করছি যে আরও ভালো কিছু সামনে পাবো। প্রিয় দর্শক, এবারে চলে যাচ্ছি আমাদের অন্য আরেকটি খবরাখবরে। সিরাজগঞ্জের খবর দেব এবারে। গত বেশ কিছুদিন ধরে ক্রমাগত লোডশেডিং চলছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, এবং সেখানে একটুখানি স্বস্তির খবর। সিরাজগঞ্জে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়াতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে যমুনা নদীর তীরে 68 মেগাওয়াট সোলার পার্ক থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালনের মধ্য দিয়ে গতকাল যাত্রা শুরু করে। আরও বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ থেকে এবারে যুক্ত হচ্ছেন হিরোগুন। হিরক, শুভ সকাল জানাই এবং অবশ্যই অভিবাদন জানাতে চাই। সিরাজগঞ্জে সোলার প্যানেল নিয়ে এত বড় একটি কাজ হচ্ছে, আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানবো এবারে। জি, আপনাকেও শুভ সকাল। ঠিক বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে সয়দাবাদে কিন্তু 68 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন একটি সোলার পার্ক নির্মাণের পরে কিন্তু এই পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে কিন্তু বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন কিন্তু শুরু হয়েছে, এবং ঠিক গতকাল কিন্তু সকালে এই বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শেষে কিন্তু এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এবং আমরা যদি ঠিক রয়েছি ঠিক এই বিদ্যুৎ সোলার বিদ্যুৎ পার্কে আপনার যদি ঠিক দেখাই, ঠিকই আপনি দেখতে পারবেন যে ঠিক সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে সয়দাবাদ এলাকায় কিন্তু সেখানে এই প্রকল্পটি কিন্তু করা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়াতে 2023 সালের 9 জানুয়ারি কিন্তু 880 কোটি টাকা ব্যয়ে ঠিক যমুনা নদীর তীরে 214 একর অনাবাদী জমিতে কিন্তু এই সৌর বিদ্যুৎ প্রকল্পটি কিন্তু কাজ শুরু করা হয়, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে সারি সারি কিন্তু প্রায় 27,000 পিলারের উপর বসানো হয়েছে 1.5 লাখ সোলার প্ল্যান্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক এটি কিন্তু বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে যমুনা নদীর ঠিক কোল ঘেঁষে কিন্তু এটি করা হয়েছে, এবং এই প্ল্যান্ট কিন্তু সেখানে কিন্তু বাংলাদেশের কোম্পানি নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি এবং সিএমসি কিন্তু যৌথ অংশীদারিত্ব রয়েছে। ঠিক গতকাল সকাল থেকে কিন্তু এই বিদ্যুৎ যেটি পার্ক, সেই সোলার পার্ক থেকে কিন্তু বিদ্যুৎ বাণিজ্যিকভাবে সেখানে উৎপাদন করা হয়েছে, এবং এখান থেকেই কিন্তু জাতীয় গ্রিডে কিন্তু এই বিদ্যুৎটি যুক্ত হচ্ছে। তাসনুবা। হিরক, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে আপডেট জানানোর জন্য। হিরোগুনের কাছ থেকে জানছিলাম সিরাজগঞ্জের বিদ্যুৎ কেন্দ্রের সোলার প্যানেলের খবরাখবর। এবারে আরও একটি বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আলোচনায় থাকতে চাই, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র। কালের কণ্ঠ শিরোনাম করেছে, এবার মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে কয়লার ছাই নিয়ে নয় ছয়। বলা হচ্ছে, দরপত্র প্রক্রিয়ায় প্রাথমিক বাছাইয়ে আর্থিক বিবরণীতে স্বচ্ছতার ঘাটতি থাকায় যে কোম্পানিকে অযোগ্য ঘোষণা করা হয় সেই প্রতিষ্ঠানকেই কাজ পাইয়ে দিতে অদৃশ্য কারণে 10 মাস ধরে দরপত্র আটকে রাখা হয়েছে। এখানে আসলে বিভিন্ন দরপত্রে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে, এবং অভিযোগ ওঠার পর বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত যে কয়লা থেকে উৎপাদিত ড্রাই অ্যাশ, সেটি বিক্রির দরপত্র নিয়ে মূলত অভিযোগটি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। হাতে বেশ কিছু পত্রিকা আছে, পড়ছি বণিক বার্তা।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর নিজ কার্যালয় ফাঁকা রেখে ঢাকায় অফিস করছেন 87 জেলা উপজেলা কর্মকর্তা। আইসিটি কর্মকর্তাদের সংযুক্তির একটি চিত্র এখানে দেওয়া হয়েছে। সেটি আর পড়ছি পরবর্তী যে শিরোনামটি আছে পাশেই। বড় কোনো পরিবর্তন ছাড়াই বাজেট পাস। 2023-24 অর্থ বছরের বাজেট প্রসঙ্গে এখানে বলা হয়েছে এবং 2024-25 বাজেট সম্পর্কে এখানে বড় করে বলা আছে। আমি আর বিস্তারিততে যাচ্ছি না। দুই প্রান্তের সংযোগ নেই, অলস পড়ে আছে পদ্মা সেতুর গ্যাস পাইপলাইন। এই ছিল আজকের মোটামুটি সংবাদপত্রগুলোর শিরোনাম। এবারে চলে যাচ্ছি পরবর্তী আয়োজনে। চলছে কাঁঠালের ভরা মৌসুম। কাঁঠালের উৎপাদন এবং বাজার দর জানাতে টাঙ্গাইল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত করছি আমাদের সহকর্মী মাসুদ রানাকে। মাসুদ, শুভ সকাল আপনাকে জানাই। টাঙ্গাইলের বাজারে কাঁঠালের, আপনার পেছনে আমি দেখতে পাচ্ছি প্রচুর কাঁঠাল বিক্রির জন্য সেখানে সবাই বসেছে এবং কাঁঠাল নিয়ে আসলে জানতে চাই। কাঁঠালের হাটে আছেন দেখতে পাচ্ছি, কাঁঠালের হাট সম্পর্কে আমাদেরকে যদি একটুখানি আপডেট জানান। শুভ সকাল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের শক্তিপুর উপজেলার বড়চৌনা যে বাজার, সেই বাজারে যে প্রতি সোম এবং বৃহস্পতি কিন্তু এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কাঁঠালের একটি বিশাল বাজার বসে এবং এই বাজারটি কিন্তু ভোর সকাল থেকে আপনার সারাদিনই চলে এই কাঁঠালের এই বাজার। যদিও আজকে ভোর রাত থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি, পরবর্তীতে অঝোরে বৃষ্টি হয় এবং এখন আবার একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যে কারণে এই বাজারে যে প্রতিদিন সকাল থেকে যে সোমবার এবং বৃহস্পতিবার যে পরিমাণে কাঁঠাল আসার কথা থাকলেও এই বৃষ্টির বৈরী আবহাওয়ার কারণে কিন্তু এখন পর্যন্ত ওই পরিমাণ কাঁঠাল নিয়ে আসেনি ব্যবসায়ীরা। এবং এখানে আমি এই যারা ব্যবসায়ী রয়েছেন এবং যারা প্রান্তিক কৃষক রয়েছেন, যারা এই কাঁঠালের চাষ করেন, এই মৌসুম ভিত্তিক কাঁঠাল চাষ করেন, তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন গত বছর এই হাট থেকে প্রচুর পরিমাণে চাহিদা থাকার কারণে, কাঁঠালের চাহিদা থাকার কারণে কিন্তু তারা ভালো দামে কিন্তু এই কাঁঠালগুলো বিক্রি করতে পেরেছিলেন। কিন্তু এখন পর্যন্ত এই বছর এই মৌসুমে এই যে কাঁঠালের সেই সিজন, এই সিজনে কিন্তু তেমন একটি ভালো দাম পাচ্ছেন না তারা, এমনটি অভিযোগ করেছেন এখানে স্থানীয় যে কৃষক রয়েছেন বা ব্যবসায়ী রয়েছেন তারা। এখানে যারা খুচরা এবং পাইকারির যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে গত বছর যে পরিমাণ এই কাঁঠালের চাহিদা ছিল তার অনেক কম বিক্রি হচ্ছে এবছর, এবং এর মূল একটি কারণ হচ্ছে এই যে আঞ্চলিক একটি সড়ক রয়েছে এবং কাঁঠালের যে গুণগত মান এবং বিভিন্ন ধরনের আকার সাইজ ভেদে যে কাঁঠালগুলো কিনে নেন তারা, সেটি গত বছরের তুলনায় এবার একটু নিম্নমানের হওয়ার কারণে কিন্তু তেমন একটা দাম পাচ্ছেন না বলে এমনটি জানিয়েছেন পাইকারি। এবং যারা ব্যবসায়ী রয়েছেন, সাধারণ ব্যবসায়ী, তাদের সাথে আমি কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে আমাদের সর্বোচ্চ ভালো মানের কাঁঠাল হওয়ার পরেও দামের অনেকটা দাম আমরা কম পাচ্ছি। গত বছর যে কাঁঠালগুলো আমরা 50 থেকে 120, 130 টাকায় বিক্রি করেছি, সেই কাঁঠালগুলো এবছর তারা 30 টাকা থেকে 100 টাকার মধ্যে বিক্রি করছেন। এছাড়াও আমি এখানকার যে বাজার সমিতি রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন গত বছর বিভিন্ন সুযোগ সুবিধা থাকার কারণে কাঁঠালের চাহিদা বেশি ছিল, যে কারণে কিন্তু ঢাকা সহ বিভিন্ন জায়গায় এই কাঁঠালগুলো তারা পাইকারির মাধ্যমে দিতে পেরেছেন। কিন্তু এবছর তেমন কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না ব্যবসায়ীরা এবং প্রান্তিক কৃষকরা, যে কারণে কিন্তু কাঁঠালের যে কাঙ্ক্ষিত দাম সে দাম তারা পাচ্ছেন না। তাসনুবা, এই ছিল টাঙ্গাইলের কাঁঠালের বাজারের সর্বশেষ তথ্য। অনেক ধন্যবাদ মাসুদ রানা আপনাকে। আরও একবার শুভ সকাল। মাসুদ রানার কাছে আমরা টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত করে আপডেট শুনছিলাম কাঁঠালের বাজার, হাট বাজার সম্পর্কে। আম কাঁঠালের ভরা মৌসুম চলছে, স্বভাবতই মধুমাস এখনও শেষ হয়নি। আর তাই শুধুমাত্র টাঙ্গাইল নয়, ঢাকার অদূরে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু আম কাঁঠাল সহ আরও বেশি মৌসুমি ফলের সমাহার বাড়ছে। মধুমাস আরও বেশি মধুর হয়ে উঠুক এই কামনায় কেওয়াইস্টিল সকাল 24 থেকে তাসনুভা মোহনা বিদায় নিচ্ছে আজকের মতো। শুভ সকাল আরও একবার।